Hello everyone, welcome to CRP Academy. CRP Academy-তে আমি পবন সাহা তোমাদের ম্যাথ ও রিজনিং মেন্টর আরো একবার দুপুর 3টে 2 ক্লাসে সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমরা যারা যারা লাইভ রয়েছো তারা অতি অবশ্যই লাইভ চ্যাট অপশনে এসে কমেন্ট করে নিজের নিজের উপস্থিতি জানাও এবং সাথে এটাও জানাবে আমাদের এই ক্লাসের অডিওটা তোমাদের কাছে ক্লিয়ার আছে কিনা। তো গুড আফটারনুন সবাইকে, গুড আফটারনুন। তাহলে চলো শুরু করা যাক আজকের দুপুর 3টের ক্লাস, যেখানে আমরা কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টাইপের রিজনিং কোয়েশ্চেন প্র্যাকটিস করবো। তবে সেখানে যাওয়ার আগে একটু বলে রাখি যে আমাদের পেইড ব্যাচ কোর্সে কিন্তু ডাব্লিউবিপি এবং কলকাতা পুলিশের তীরন্দাজ ব্যাচ 2025কে কেন্দ্র করে প্রিলি এবং মেন্সকে টার্গেট করে আমরা কিন্তু একটা ব্যাচ লঞ্চ করেছি। গতকাল থেকেই এই ক্লাসটা শুরু হয়েছে, 17ই জুন। সিট সংখ্যা কিন্তু এবার লিমিটেড করা হয়েছে, আর আমাদের যে কোর্স ফি সেটাও কিন্তু খুব মিনিমাম রাখা হয়েছে, মাত্র 599 টাকা। এটা একটা স্পেশাল অফার। বেসিক্যালি কিছুদিন পরে এই প্রাইসটা বাড়তে চলেছে। আর এখানে মেইনলি আমাদের জেনারেল নলেজ, ইংলিশ, ম্যাথ এবং রিজনিং অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস এবং মক টেস্ট দেওয়া হবে। সাথে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। কারেন্ট অ্যাফেয়ার্স মিনিমাম বিগত 3 বছরের আমরা করাবো। এখানে তোমরা দায়িত্ব নিয়ে যদি ভর্তি হতে পারো এবং একটু ক্লাসগুলোকে নিয়মিত করতে পারো, তাহলে আমি এইটুকু বলতে পারি যে তোমরা এখানে মিনিমাম প্রিপারেশন বা পরীক্ষা প্রস্তুতির যে সেরা গাইডেন্স সেটা তোমরা পেয়ে যাচ্ছ বা পেয়ে যাবে। এখানে জয়েন করার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ বা কলিং নাম্বারটা রয়েছে 9647553612, এই নম্বরে কন্ট্যাক্ট করলেই তোমরা সমস্ত রকমের ডিটেলস গুলো জানতে পেরে যাবে। তাহলে চলো শুরু করা যাক আজকের ম্যাথস এবং রিজনিং এর ক্লাস নাম্বার। এটা অ্যাকচুয়ালি 8 হবে, 08। ম্যাথস এবং রিজনিং এর মাস্টার প্র্যাকটিস ক্লাস নাম্বার 8, যেগুলো আগামী দিনের পুলিশ পরীক্ষার জন্য কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোয়েশ্চেনটা দেখে নাও কি বলেছে। রহিম ক্লাসে 7ম স্থান পেয়েছে, কিন্তু শেষের দিক থেকে র্যাঙ্ক বিচার করলে রহিম 26তম। তাহলে রহিমের শ্রেণীতে কতজন ছাত্র রয়েছে? 26তম পরে একটা দাঁড়িয়ে আছে। দেখো এখানে রহিম ক্লাসে 7ম স্থান পেয়েছে যদি বলি, মানে যা হচ্ছে তার র্যাঙ্ক বাম দিক থেকে অবশ্যই 7th। তাহলে আমি একটু লিখি, রহিমের যে র্যাঙ্কটা হবে, আমরা যদি লেফটের র্যাঙ্কটা দেখি তাহলে সেটা কত পাচ্ছি? 7th, যদি আমি প্রথম দিক থেকে দেখি। কিন্তু শেষের দিক থেকে দেখলে আবার সেটা র্যাঙ্কটা কত আসছে? 26তম বা 26th। তাহলে আমরা রাইটের র্যাঙ্কটা কত পাচ্ছি? 26th। বলছে কতজন ছাত্র আছে, তাহলে আমাদের যে টোটালের কনসেপ্টটা, টোটাল ইজ ইকুয়াল টু কি? লেফট প্লাস রাইট মাইনাস 1। তাহলে টোটাল ইজ ইকুয়াল টু যদি হয়, লেফটের র্যাঙ্কিংটা 7, রাইটের র্যাঙ্কিং 26 মাইনাস 1 কত হবে? 33 মাইনাস 1 কত হবে? 32। তাহলে টোটাল যে নাম্বার অফ স্টুডেন্টস রহিমের ক্লাসে ইনক্লুডিং রহিম, সেখানে কত হবে? 32 জন। অ্যান্সার করে আসতে পারো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সহজ একটা সিম্পল কোয়েশ্চেন, কিন্তু অবশ্যই আমাদের এই টেকনিকটা মনে রাখতে হবে যে টোটাল যেটা বের করবো সেটা হবে লেফট প্লাস রাইট মাইনাস 1। র্যাঙ্কিংটা আমরা নেব -1 করবো। ঠিক আছে, চলো নেক্সট। আমরা দেখতে পাচ্ছি যদি ইন্ডিয়া 37 হয় তাহলে নেপাল কত হবে? যদি ইন্ডিয়া 37 হয় তাহলে নেপাল কত হবে? তাহলে এখানে ইন্ডিয়ার যে লেটার নাম্বারস গুলো রয়েছে, দ্যাট ইজ আই, এন, ডি, আই, এ। আই মানে কত? 9, এন মানে 14, ডি মানে 4, আই মানে 9 এবং এ মানে 1। সুন্দর করে যোগ করে দাও। এবার তারপরে দেখো এখানে কত রয়েছে, 9 একে 10, 4 14, 14 14 28, 28 9 কত হলো? 37। দেখো যোগ করলে আমরা কিন্তু টোটালে 37টা পেয়ে যাচ্ছি। তাহলে নেপালটা আমরা কিভাবে করবো? সিম্পলি জাস্ট নেপালের প্লেস ভ্যালু গুলো বসাবো। এন মানে 14, ই মানে 5, পি মানে 16, এ মানে 1 এবং এল মানে 12। আমরা যোগ করব। 14 5 19, 19 আর 16তে হয়ে গেল তোমার 35, একে 36 আর 12তে হয়ে গেল 48। আমাদের অ্যান্সারটাও এসে গেল অপশন বি, 48 ইজ দ্য রাইট অ্যান্সার। 48 ইজ দ্য রাইট অ্যান্সার। আমরা খুব সহজে এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করে নিতে পারি, কারো কোনো সমস্যাই হবে না। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। এখানে বলা হচ্ছে লুপ্ত অক্ষর নির্ণয় করো। মানে কি? এই যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে লুপ্ত হয়ে আছে বা যে লেটারটা নেই বা যে নাম্বারটা নেই, সেটা আমাদের বের করতে হবে। বেসিক্যালি এটা মিসিং নাম্বার রয়েছে। তাহলে এখানে আমাদের যে টার্গেট করতে হবে সেটা কি? যে ডিফারেন্স গুলো। 3 আর 7 এর ডিফারেন্স কত? 4। 7 আর 16 ডিফারেন্স কত? 9। 16 আর 35 এর ডিফারেন্স কত বলো?
তোমার 16 আর 35-এর ডিফারেন্সটা হচ্ছে 16 16 32, 32 আর দিকে 3 মানে হয়ে গেল 19। এবার দেখো 4 9 19 দেখে মনে হচ্ছে যে কিছুই নেই। অ্যাকচুয়ালি কি হয়, আমরা যে লেটার নাম্বারের ডিফারেন্স গুলো দেখি, লেটার নাম্বার বলছি মানে প্লেস ভ্যালু গুলো বা আমাদের যে নাম্বারস গুলোর, তাহলে সেখানে আমরা দেখতে পাই যে 4 9 তারপরে 16 আছে। কেন আছে? কারণ এটা 2 স্কোয়ার, এটা 3 স্কোয়ার, এটা 4 স্কোয়ার, কিন্তু এখানে দেখো 16 বদলে কি এসছে? 19 এসছে। তাহলে প্যাটার্নটা কি আছে? প্যাটার্নটা হচ্ছে দেখো 4 এর সঙ্গে 9 এর রিলেশন হচ্ছে ইন্টু 2 প্লাস 1। সিমিলারলি 9 এর সঙ্গে ইন্টু 2 প্লাস 1 করে দেখো 9 2 18 প্লাস 1 আসছে। তাহলে এখানে 19 এর পরে কত আসবে? অবভিয়াসলি 19 2 19 2 31 সরি 38 প্লাস 1 কত হবে? 39। তাহলে এখানে 39 গ্যাপ নেবে। তাহলে 35 আর 39 যদি যোগ করে দিই তাহলে কত আসছে? 9 5 14 4 হাতে হলো 1, 3 3 6 আর 1 7। তাহলে অ্যান্সার কত হলো? 74। অপশন সি ইজ রাইট অ্যান্সার। অ্যান্সার কত হলো? অপশন সি 74। এটা কিন্তু আমাদের নর্মালি মনে হতে পারে যে 4 9 দেখে কিন্তু অনেকে অ্যান্সার করে দেবে কি 16, 16 পরে 25 অ্যাড করে অ্যান্সারটা করে দেবে 70, কিন্তু ডেফিনেটলি সেটা হবে না। একটু ভালো করে দেখতে হবে, অবজার্ভ করতে হবে। বারবার করে বলছি 70 তো নয়, ওই 35 প্লাস 25 তোমার হয়ে যাবে অ্যাকচুয়ালি 60। যাই হোক, আমাদের অবজারভেশনটা খুব ভালো করে করতে হবে। যেখানে ডিফারেন্স যদি আমার একটা লেভেলেই হয়ে যাচ্ছে সেখানে আমরা ডিফারেন্স একটা লেভেলেই নেব। যেখানে ডিফারেন্স দেখছি একটা লেভেলে হচ্ছে না তখন আমাকে কিন্তু মিনিমাম আরেকটা লেভেল দেখে নিতে হবে। আমরা আরো একটা লুপ্তাক্ষর নির্ণয় করতে চলেছি, যেখানে দেখতে পাচ্ছি RUXAD। তাহলে তারপর এটা কি হবে? তাহলে আমরা যদি লেটার নাম্বার বা প্লেস ভ্যালু গুলো বসাই তাহলে দেখবে একটা সুন্দরভাবে একটা কিছু না কিছু প্যাটার্ন খুঁজে পাচ্ছি। যেমন ধরো আর মানে 18, ইউ মানে 21, এক্স মানে 24, এ মানে অ্যাকচুয়ালি হয় 1, আর এখানে ডি মানে কত হচ্ছে 4। তুমি একটু দেখো যে এখানে 18 আর 21 এর ডিফারেন্স কত? 3। 21 আর 24 এর ডিফারেন্স কত? 24 মানে 24। কিন্তু এখানে তোমার মনে হতেই পারে যে আরে এখানে তো -23 হয়ে গেল, কিন্তু না, এই এটাকে আমরা কিন্তু ইচ্ছে করে 27ও লিখতে পারি। এটা আশা করি তোমরা জানো। যদি আমাদের সাইক্লিক অর্ডারে এগোই মানে আমাদের যে লেটার নাম্বার গুলো সেই সাইক্লিক অর্ডারে এগোলেই দেখবে এক্স ওয়াই জেড এর পরে কে আসে? এ আসে। তাহলে জেড যদি তোমার 26 হয় তাহলে এ কত হয়? অ্যাকচুয়ালি 27ও হতে পারে। এর অ্যাকচুয়াল ভ্যালু তো 1, বাট সেটাকে আমরা 27ও বলতে পারি, বা সেম হিসাবে b ইজ ইকাল টু 28 বলতে পারি। অ্যাকচুয়ালি হচ্ছে 2, বাট এটা আমরা 28ও বলতে পারি। তাহলে কি করবো? জাস্ট প্লেস ভ্যালুর সঙ্গে 26 অ্যাড করে দেবো। এর প্লেস ভ্যালু কত? 1, তার সঙ্গে 26 অ্যাড করে দেখো 27 আসছে। এবার দেখো 24 এর সঙ্গে 27 এর ডিফারেন্স কত আসছে? 3 আসছে। 27 এর সঙ্গে আর দেখার দরকার নেই, এবার আমি দেবো 1 এর সঙ্গে 4, তাহলে 3 দেখো পেয়ে যাচ্ছি। তো আমি দেখতে পাচ্ছি সব ক্ষেত্রেই আমরা 3 3 করে অ্যাড পাচ্ছি। তাহলে তারপরে কত নেবো? 3 অ্যাড করবো। 3 অ্যাড করলে কত হবে? 4 3 7, 7 মানে কি আসবে? জি জি, আমরা অ্যান্সারটা করে বেরিয়ে যাবো। জি হবে আমাদের অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আনসার কি হবে? অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল? নেক্সট আমরা এবার ভুল শব্দ যে বের করব। কিভাবে বের করব? ADHMTZ এই টাইপের বারবার করে কোয়েশ্চেন। একটা কথাই তোমাদের বলে রাখি, সেটা হচ্ছে জাস্ট লেটার নাম্বার গুলো তোমরা খালি একটু অবজার্ভ করবে। এ মানে কত? 1, ডি মানে কত? 4, এইচ মানে কত? 8, এম মানে কত? 13, টি মানে কত? 20 এবং জেড মানে কত? 26। আমরা এবার ডিফারেন্সটা দেখবো। এখানে দেখো 3, এখানে দেখো 4, আর এখানে দেখো 5। তাহলে পরেরটা অ্যাকচুয়ালি 6 হওয়া উচিত ছিল, 3 4 5 হয়েছে, তাহলে এখানে 6 হওয়া উচিত ছিল। তাহলে 13 6 কত হয়? 19 হয়। তাহলে এই টিটাতেই গন্ডগোল আছে। এবার আমি একটু অবশ্যই চেক করে নেবো। মানে দেখো 3 4 5, তারপরটা অ্যাকচুয়ালি 6 হওয়া উচিত ছিল, বাট হয়েছে কত? 7 আছে, মানে 20 হয়েছে। তারপরে এটা কত হওয়া উচিত ছিল? 7 হওয়া উচিত ছিল। দেখে নাও 19 আর 7 কত হয়? 26 হয়, মিলে গেছে। তাহলে অ্যাকচুয়ালি এখানে 20 জায়গায় কত হওয়া উচিত ছিল? 19। তাহলে এখানে টি এর বদলে কত হওয়া উচিত ছিল? অবশ্যই 19, মানে কি এস হওয়া উচিত ছিল। তাহলে আমাদের এখানে গন্ডগোলটা কোথায় আছে? টি তে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। টি তে আমার গন্ডগোল আছে, না এম এ গন্ডগোল আছে, না জেড এ গন্ডগোল আছে। আমার গন্ডগোল আছে কোথায়? টি তে। কারণ আমরা ওখানে 20 দেখতে পাচ্ছি, আমরা ওখানে 19 দেখতে পাচ্ছি, 19। তাহলে 19 এর লেটারটা কত আসবে? এস। এইভাবে আমরা এই কোয়েশ্চেন গুলো ভুল শব্দগুলো বের করব। অ্যাকচুয়ালি ভুল শব্দ নয়, ভুল লেটার বা ভুল বর্ণটি বের করব। ভুল বর্ণ হবে, নট শব্দ। ঠিক আছে, চলো নেক্সট। 357 ইজ রিলেটেড টু 73। তাহলে কোয়েশ্চেন মার্কের সঙ্গে কোয়েশ্চেন মার্কের তোমার কি রয়েছে, কিভাবে করবে? তাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই 357 সঙ্গে তোমার 73 রিলেশন কি আছে? নর্মালি তুমি হয়তো মাইনাস টাইনাস করবে, কিন্তু সেরকম কিছু রিলেশন খুঁজে পাবে না। বাট একটা মজার ব্যাপারটা হচ্ছে এটা রিজনিং এর ক্লাস, এটা রিজনিং এর কোয়েশ্চেন। আমরা কি করব?
অবশ্যই কিছু লজিক অ্যাপ্লাই করব, সবসময় যে ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করতে হবে তার কিন্তু দরকার নেই। এখানে আমরা কি করতে পারি, দেখতেই পাচ্ছি যে তিন তিন যেটা মানে ফার্স্টে ছিল সেটা চলে গেছে লাস্টে, আর যেটা লাস্টে ছিল সেটা চলে গেছে ফার্স্টে, আর মাঝখানে নাম্বারটা কিন্তু পুরোপুরি অমিট করে দেওয়া হয়েছে। তাহলে সেই রকমই আমরা অপশনসটাকে খুঁজবো, সেই রকমই আমরা অপশনটাকে খুঁজবো। যেমন ধরো এখানে 94, এখানে তো তিনটে নাম্বার নেই, তাহলে আমি অপশন এ তো কোনোভাবেই নেবো না। 204 যদি দেখতে যাই তাহলে আমি অ্যাকচুয়ালি 4 দিয়ে স্টার্ট করতে হতো, আর আমার লাস্টে 2 নিতে হতো, তাহলে অ্যাকচুয়ালি 42 হতো, বাট এখানে আছে কত 22, তাহলে এটাও নেওয়া যাবে না। পরেরটা 429 রয়েছে, তাহলে লাস্টেরটা দিয়ে আমি স্টার্ট করবো 9, এবং লাস্টের ফার্স্টেরটা কত আছে 4, সেটা চলে যাবে লাস্টে, আর মাঝখানে নাম্বারটা অমিট করে দিলাম। তাহলে দেখো 94 মিলে গেছে, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন সি। পরেরটা দেখো হবে না, আমার অ্যাকচুয়ালি 5 দিয়ে স্টার্ট করা দরকার আর 1 দিয়ে শেষ করা দরকার, এখানে 3টাকে ক্যান্সেল করতে হতো, তা সেই হিসাবেও কিন্তু আমার এখানে 51 দরকার ছিল, অপশন ডিও হলো না। এবার তোমরা বলতেই পারো স্যার এখানে কি অন্য কোনো কিছু আসতে পারতো? হ্যাঁ আসতে পারতো, এখানে আমরা অপশন টেস্ট অনুযায়ী এগোতে হবে, আমাদের এটা এই কোশ্চেনটা আমরা অপশন ছাড়া এগোতে পারবোই না। যেমন ধরো আমি এটা র্যান্ডমলি বলছি, লেটস সে কত বলবো, সাপোজ 500 কত বলবো, 523 বললাম, ঠিক আছে, 523 একটা সংখ্যা। এবার এই সংখ্যার সঙ্গে আমি এটা ম্যাচ করতেই পারি, যেমন ধরো 3 দিয়ে শেষ হয়েছে, তাহলে 3 দিয়ে শুরু করে দিলাম, 5 দিয়ে শুরু হয়েছিল 5 দিয়ে শেষ করে দিলাম, আর মাঝখানে নাম্বারকে অমিট করে দিলাম, তাহলে 523 35ও কিন্তু আমার একটা পসিবিলিটি আছে। তো এইখানে অপশনসে যে রকম থাকবে সেই হিসাবে আমাদের এগোতে হবে। এখানে কিন্তু 523 35টাও কিন্তু আমাদের অ্যান্সার হবে, বাট যেহেতু অপশনে নেই তাহলে এটা নেবো না, এই তো হচ্ছে গল্প। চলো আমরা চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। নিচের সংখ্যা শ্রেণীতে বিষম সংখ্যা, মানে আবার সেই বলছি বিষম মানে কি অড ওয়ান আউট, বিষম মানে কি অড ওয়ান আউট, তাহলে এইভাবে আমরা বের করব সুন্দর করে। 25, 49, 81, 121, 169, তাহলে এটা আমরা দেখবো একটু। 25 মানে কি 5 স্কোয়ার, 49 মানে কি 7 স্কোয়ার, 81 মানে কি 9 স্কোয়ার, 11 স্কোয়ারে কত 121, 13 স্কোয়ার কত 169। এবার তোমার মনে হতে পারে আরে এগুলো তো প্রত্যেকটাই বিজোড় নাম্বারের স্কোয়ার হয়ে গেছে, তাহলে আমার এখানে আলাদা কোনটা হলো? তাহলে একটু আলাদা যদি অবজার্ভ করতে চাই, ভালো করে দেখো যে এখানে 5, 7, 11, 13 সবই কিন্তু আমার প্রাইম নাম্বার। ইনফ্যাক্ট 5, 7, 9, 11, 13 সবই আমার কি বিজোড় সংখ্যা হলেও একমাত্র 5, 7, 11, 13 ছাড়া 9 যেটা রয়েছে সেটা কি আছে, সেটা আমাদের একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক নাম্বার রয়েছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে 9 এর স্কোয়ারটা আমাদের গন্ডগোল। কেন? কারণ 9 হচ্ছে বেসিক্যালি একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যার কি স্কোয়ার আছে, যৌগিক স্কোয়ার, তাহলে সেই হিসাবে আমরা 9 এর স্কোয়ার দ্যাট ইজ 81, অপশন বি কে আমরা অ্যান্সার করে বেরিয়ে যাব। দেখে মনে হবে কি যার এটা তো বিজোড় সংখ্যার স্কোয়ার গুলো রয়েছে, তাহলে কোনটা আলাদা হবে? সবই তো বিজোড় সংখ্যা রয়েছে, 5, 7, 9, 11, 13, তাহলে কিভাবে করা যাবে? তখন এখানে আমাকে একটু মাথা খাটাতে হবে যে আমার একমাত্র 9 স্কোয়ার ছাড়া বাকিগুলো দেখো তোমার সবগুলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা স্কোয়ার রয়েছে, 9 কিন্তু প্রাইম নাম্বার নয়, এটা একটা কম্পোজিট নাম্বার বা যৌগিক সংখ্যা, ঠিক। তো সেই হিসাবে আমাদের অ্যান্সার হয়ে গেল অপশন বি, 81 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এখানে একটা আমাদের ডিরেকশনে কোশ্চেন রয়েছে, বলছে সূর্যাস্তের পূর্বে একদিন সায়াহ্নে দুই বন্ধু অজয় ও বিজয়, এটা অ্যাকচুয়ালি হবে অজয় এবং বিজয়, হ্যাঁ এটা বিজয় আছে। অজয় ও বিজয় মুখোমুখি পরস্পরের সঙ্গে কথা বলছিল, যদি বিজয়ের প্রতিবিম্ব ঠিক তার ডান দিকে পড়ে তাহলে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল? তাহলে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়েছিল, কিভাবে করবে? সূর্যাস্তের পূর্বে একদিন সায়াহ্নে, তাহলে প্রথম কথাই হচ্ছে সূর্য অস্ত চলে যাবে তার ঠিক আগে, দ্যাট মিনস আমার সূর্য কোন দিকে রয়েছে? পশ্চিম দিকে রয়েছে, এটা এখানে বুঝতে হবে। সূর্য আমার ওয়েস্ট বা পশ্চিম দিকে রয়েছে। এইবার বলছে সায়াহ্নে মানে কি বিকেল বেলা বা সন্ধ্যের আগে আগে। দুই বন্ধু অজয় এবং বিজয়, তাহলে এখানে জাস্ট অজয় আর বিজয়কে এইভাবে প্লেস করো। বলছে মুখোমুখি পরস্পরের সঙ্গে কথা বলছিল, তাহলে অজয় মানে ধরো এখানে একজন এইভাবে নিচের দিকে তাকিয়ে আছে আর একজন উপরের দিকে তাকিয়ে আছে, নিচে উপরে ঠিক নয়, বেসিক্যালি একজন সাউথের ডিরেকশনে তাকিয়ে আছে আর একজন নর্থ ডিরেকশন তাকিয়ে আছে। বলছে যদি বিজয়ের প্রতিবিম্ব ঠিক তার ডান দিকে পড়ে, আচ্ছা তার মানে কে? অবশ্যই আর কোনো কথা বলা নেই বলে বিজয়েরই হবে, তাহলে বিজয়ের প্রতিবিম্ব তার ডান দিকে পড়তে হবে। সাপোজ আমি এখানে বিজয়কে লিখলাম, সাপোজ আমি এখানে অজয়কে দিলাম, এখানে একটা র্যান্ডমলি আগে বসাও। এবার নিজেকে একটু ভাবনা চিন্তা করাও যে এই যে সূর্য রশ্মি বা সানলাইটটা প্রথমে বিজয়ের গায়ে আসবে, তারপরে তো তার প্রতিবিম্ব সৃষ্টি হবে বা ছায়া, অ্যাকচুয়ালি প্রতিবিম্ব ঠিক বলাটা ভুল, এখানে একটা বলা দরকার ছিল ছায়া। তাহলে এই যে ছায়াটা, এই ছায়াটা অ্যাকচুয়ালি ভালো করে দেখো বিজয়ের কোন দিকে, এই তার মানে কি বাই দ্য ওয়ে, এই তার মানে কিন্তু বিজয়ের, তার মানে বিজয়ের, তাহলে বিজয়ের বাম দিকে মানেটা কি হচ্ছে দেখো,
বিজয়ের এখানে কি, এখানে ডান দিক বলেছে, এখানে কি আছে বিজয়ের, অ্যাকচুয়ালি বিজয় তো যদি নিচের দিকে তাকায় মানে কি সাউথের ডিরেকশনে তাকায়, তাহলে বিজয়ের এটা কোন দিক হয়ে গেল, এটা হচ্ছে অ্যাকচুয়ালি লেফট সাইড হয়ে গেল। ঠিক, এখানে কি বলেছে ডান দিক। তাহলে আমরা এটাকে উল্টো ভাবে ভাববো, উল্টো ভাবে মানে কি এখানে তাহলে আর বিজয় হবে না, এখানে অ্যাকচুয়ালি হবে অজয়, আর এখানে অজয় হবে না, এখানে অ্যাকচুয়ালি হবে বিজয়। কিরকম ব্যাপারটা, তাহলে জিনিসটা এবার একটু ক্ল্যারিটি আসবে। দেখো এবার আমরা সুন্দর করে একদম পুরোপুরি মিটিয়ে দিয়ে করাচ্ছি, দেখো জিনিসটা ভালো বুঝতে পারবে। এবার এখানে একটু ভালো করে দেখো যে আমি যদি এখানে লেটস সে অজয় নেই আর এখানে যদি বিজয় নেই, এবার বিজয়ের গায়ে সানলাইটটা এসে পড়ছে, এবার বিজয়ের যে ছায়াটা বা শ্যাডোটা সেটা কোথায় পড়ছে, এদিকটা পড়ছে, এবং এটা কিন্তু বিজয়ের দেখো রাইট সাইডেই হচ্ছে, এটা কিন্তু দেখো বিজয়ের রাইট সাইড, কারণ বিজয় কিন্তু নর্থের দিকে তাকিয়ে আছে, তাই না? তাহলে এই বিজয় ডান দিকেই পড়ছে, সবকিছু মিলে গেল, এত কিছু করার দরকার নেই, তুমি জাস্ট র্যান্ডমলি একটা নেবে, যদি প্রথমটাতে মিলে গেল ভালো কথা, ওটাই অ্যান্সার করবে, আর যদি না মিলে তাহলে ঠিক তার অপোজিটটাই করে দেবে। তাহলে এখানে অজয় কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, অজয় যদি কোন দিকে মুখ করে, ভালো করে দেখো অজয় তাহলে সাউথ ডিরেকশনে মুখ করে আছে, তাহলে অ্যান্সার করে দাও দক্ষিণ দিক, অজয় কিন্তু দক্ষিণ দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এইভাবে আমরা কিন্তু ধৈর্য ধরে প্রত্যেকটা জিনিস বুঝবো। নেক্সট, নিচে দেওয়া সংখ্যা সারণীতে তোমার প্রশ্ন চিহ্নের স্থানে কি বসবে, 2, 3, 6, 15, 100 এবং কোশ্চেন মার্ক, তারপরে 123 আছে। একটু ভালো করে অবজার্ভ করতে হবে যে এখানে আমরা কিভাবে কি করতে পারি। প্রথম কথাই হচ্ছে আমরা আগে যদি একটু ডিফারেন্স গুলোকে ট্রাই করি, দেখো আমরা এখানে দেখো ডিফারেন্স দেখো লাফিয়ে লাফিয়ে বাড়বে, দেখো 6 সঙ্গে 15, 15 সঙ্গে জানি না কত হবে, তারপর 123 চলে গেছে, মানে এখানে আমাদের অ্যাডিশন বা সাবট্রাকশনে কিন্তু কনসেপ্টে যাবে না, এখানে আইদার মাল্টিপ্লিকেশন আর ডিভিশনে যেতে হবে। যদি আমি এখানে দেখি 2 into 1 plus 1 করি তাহলে আমার 3 আছে, তারপরে 3 into 1 plus 3 করি, তারপরে 6 into 2 কোনোভাবে আসছে না, দাঁড়াও দাঁড়াও ডিফারেন্স করে তো খুব একটা সুবিধা হচ্ছে বলে মনে হচ্ছে না, 1, 3, 9, তারপরে কত হবে বড় মুশকিল। আচ্ছা স্কোয়ার নাম্বার দিয়ে দেখি তো, 1 স্কোয়ার প্লাস 1 কত হবে 2, 2 এর স্কোয়ার মাইনাস 1 কত হবে 3, তারপরে 3 এর স্কোয়ার মাইনাস 3, না কোনো লাভ হচ্ছে না, 123 তো আবার 121, 49, এই তিনটের মধ্যে হবে, 99টা হওয়ার চান্সেস কম। 7, 15 ডিফারেন্স তো হচ্ছে না, 2 1 2 প্লাস 1 3 আসলো, 3 1 3 প্লাস 1 4 আসছে, 6 9 12 9। আচ্ছা ঠিক আছে, আমি এখন এই কোশ্চেনটাকে নিয়ে বসে যাবো না, মানে বসলে তো আবার গোটা ক্লাসটাই নষ্ট হবে। বেস্ট অপশন হচ্ছে আমরা এই কোশ্চেনটাকে পরের দিন দেখতে পারি, বা তোমরা একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে কমেন্ট সেকশনে তোমরা আমাকে অবশ্যই লজিকটা বলতে পারো। বারবার বলছি রিজনিং এমন একটা সাবজেক্ট যেখানে আটকে গেলে কিছু করার থাকবে না, তখন তোমাকে কিন্তু নেক্সট কোশ্চেনে মুভ করে যেতে হবে। যেমন দেখো আমি এখানে বেসিক জিনিসগুলো আগে দেখে নিলাম, যেমন ধরো আমরা এখানে ডিফারেন্সটা দেখলাম, আমরা এখানে ইন্টু 2 প্লাস 1 বা ইন্টু মানে ইন্টু 2 প্লাস 2 এইভাবেও করার চেষ্টা করলাম, কিন্তু সেটাও কিন্তু খুব একটা লাভ হলো না। স্কোয়ার নাম্বারের সঙ্গেও কিন্তু কোনো কিছু করে উঠতে পারছি না, প্রথমে ভাবলাম যে 4 মাইনাস 2 বা 1 প্লাস 1 এইভাবেও করে এগোতে যদি যাই, সেটাও কিন্তু খুব একটা লাভ হচ্ছে না। এটা আমি বুঝতে পারছি 121 এর আশেপাশে কিছু একটা রয়েছে, মানে 11 স্কোয়ার প্লাস 2 রয়েছে, আর তো কিছু লাভ হচ্ছে না। ঠিক আছে, আমরা এই বেসিক জিনিসগুলো দেখে নিলাম, সেটাতে যখন হচ্ছে না অন্য কিছু ভাবে দেখতে হবে। আপাতত আমরা কি করবো, এই কোশ্চেনটাকে স্কিপ করে যাবো। তোমাদের যদি ভালো কোনো লজিক থাকে, লজিকটা কোনো র্যান্ডম কোনো লজিক দিও না, একটা ভালো লজিক যদি থাকে অবশ্যই আমাকে জানাতে পারো কমেন্ট সেকশনে। এখানে আমরা একটা ক্যালেন্ডারে কোশ্চেনে আসবো এখানে আমরা একটা ক্যালেন্ডারে কোশ্চেনে আসবো। দেখো কি রয়েছে, 2006 সালে 1 জানুয়ারি যদি রবিবার হয়, তাহলে 1 জানুয়ারি তোমার 2006 সাল কি বলেছে, রবিবার বা সানডে। তাহলে 2010 সাল 1 জানুয়ারি কি বার আসবে? তো একটু ভালো করে দেখো, এখানে আমরা কিন্তু ডেট গুলো কি পাচ্ছি, সেম পাচ্ছি, ডেট গুলো আমার কি আসছে, সেম আসছে। তাহলে 6 থেকে 10 মানে কি আসছে +4 কেন, মানে কি 4 বছর বেড়ে গেছে। আমরা কি জানি যে 1 বছরে একবার বেড়ে যায়,
এক বছরে একটা বার বেড়ে যায়, এবং সেটা কেন সেটাও নিশ্চয়ই জানো। 365 দিনে যদি আমার দিন হয়, 7 দিয়ে ভাগ করবো, রিমাইন্ডার আসে 1, তাহলে এই একটাই কি হবে, এক্সট্রা বেড়ে যাবে। তাহলে 4 দিনে তো 4টে দিন বাড়লোই, বা 4টে বছরে 4টা দিন বাড়লোই, কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এর মাঝখানে একটা 2008 সাল বলে একটা সাল রয়েছে, যেটা একটা লিপ ইয়ার, তাই না? তাহলে লিপ ইয়ারের জন্য কি হয়, আবার +2 হয়, মানে বেসিক্যালি আরো একটা এক্সট্রা অ্যাড হচ্ছে, 2008-এর জন্য এক্সট্রা অ্যাড হচ্ছে, তাহলে টোটালে 5 অ্যাড হবে। সানডের সঙ্গে 5 অ্যাড করে দেবো, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে হবে আমাদের অ্যান্সার। অ্যান্সার কি হবে, ফ্রাইডে। অপশন কি আসবে, টি ইজ দ্য রাইট অ্যান্সার। খুব সুন্দরভাবে আমরা এই কোয়েশ্চেন্স গুলো অবজার্ভ করব। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। দেখো একটা ঘড়ির কোয়েশ্চেন রয়েছে, ঘড়িতে 4:20 এর সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে তৈরি করবে? ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ করে তৈরি করবে, তাহলে কিভাবে করবে? তো এখানে আমাদের যে অ্যাঙ্গেল থিটা ইজিক্যাল টু কি হবে, থিটা ইজিক্যাল টু তোমার 30h মাইনাস 11/2 m। সুন্দর করে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব, এবং আমরা এখানে দেখব h মানে কি, ঘন্টার হিসেবটা, আর মিনিট মানে কি, মিনিটের হিসেবটা। তাহলে 30 ইন্টু h মানে 4, মাইনাস 11/2 m মানে হচ্ছে তোমার 20। ঠিক, এবার এখানে কত হবে, 3 4 120, মাইনাস 2 দিয়ে কেটে দেবো 10, তাহলে 100 হবে 10, ডিফারেন্স কত, 10 ডিগ্রি। তাহলে আমাদের অ্যান্সার হবে 10 ডিগ্রি। কিন্তু উল্লেখ্য এখানে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে ধরো তোমার অপশনে 10 ডিগ্রিটা নেই, কথার কথা বলছি, অপশনে 10 ডিগ্রি নেই, তাহলে মনে রাখবে অ্যাকচুয়ালি কি হয়, 4:20 তো। চলো আমরা আগে দেখে নিই, 10 ডিগ্রি না থাকলে অ্যান্সারটা কি হবে। 10 ডিগ্রি না থাকলে 360 ডিগ্রি থেকে সেটাকে মাইনাস করে দেবে, সেটা কত হবে, 350 ডিগ্রি, এবং সেটাই হবে আমাদের অ্যান্সার, এবং সেটা অপশনে থাকবে। আইদার 10 থাকবে 300, আর নাহলে 350 থাকবে, দুটো অপশনে থাকবে না, 10 থাকবে না, 350 থাকবে না, বা যদি থাকে তাহলে আইদার কেস করে এগোবে। এবার এখানে একটা কথা বলি, কেসটা কি হচ্ছে, 4:20 আমাদের ঘড়ির কাঁটাটা কম বেশি এরকম দেখতে লাগে, তাহলে এই যে অ্যাঙ্গেলটা, সেটা ছোট অ্যাঙ্গেলটা হয়ে গেল 10 ডিগ্রি, বাট যদি অপশনে 10 ডিগ্রি না থাকে তাহলে বুঝতে হবে এই বড় অ্যাঙ্গেলটা কথা বলছে, এবং সেটা হবে 350 ডিগ্রি। কেন, কারণ 350 আর এই ছোট 10 টোটালে হয়ে গেল আমার 360 ডিগ্রি। এই টোটালেই আমরা টোটাল থেকে আলটিমেটলি বিয়োগটা করে আমরা এগোবো। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। যদি আর্থকোয়েকের সংকেত এটা দেওয়া হয়, তাহলে ইকুয়েটের সংকেত কি হবে? তাহলে আর্থকোয়েক, EARTHQUAKE, তাহলে সেটা কি রয়েছে, সেটা হচ্ছে MOGPENJOSM। তাহলে ইকুয়েটের সংকেত কি হবে? তো দেখা যাচ্ছে এখানে আমরা যদি অবজার্ভ করি, এখানে কিন্তু ই এর ডাইরেক্ট কোডিং রয়েছে এম, হয়ে গেল। কিউ এর ডাইরেক্ট কোডিং কি আছে, এন। ইউ এর কোডিং কি আছে, জে। এর কোডিং কি রয়েছে, ও। টি এর কোডিং রয়েছে পি, আর ই এর কোডিং রয়েছে এম। তাহলে অ্যান্সার হয়ে গেল MNJOPM, MNJOPM। অ্যান্সার করে দেবো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার করবো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে একটা কোডিং এর কোশ্চেন রয়েছে, কোন এক সংকেতে 253 বলতে বোঝায় বুকস আর ওল্ড, মানে হচ্ছে কি, মানে 253 মানে হচ্ছে বুকস আর ওল্ড, 546 মানে হচ্ছে ম্যান ইজ ওল্ড, 378 মানে হচ্ছে বাই গুড বুকস। তাহলে আর এর সংকেত কি হবে? আমাদের এখানে প্রথম যে কাজটা সেটা হচ্ছে আর আছে কোথায় সেটা দেখতে হবে। আর দেখো তোমার এই ফার্স্টের যে সেন্টেন্সটা বুকস আর ওল্ড, এখানে আর রয়েছে, তাহলে আমার অ্যান্সারও 253 এর মধ্যেই একটা আসবে। তাহলে 253 এর মধ্যে দেখো অপশন ডি আর অপশন সি কিন্তু আসছে না, ক্যান্সেল। এবার একটা জিনিস বুঝতে হবে, এই আর বাদে বুকস আর ওল্ডটা কি কোথাও আছে? দেখো ওল্ডও রয়েছে, ইভেন বুকসও রয়েছে, বাট দেখো আর কিন্তু কোথাও ইউজ করা হয়নি। তাহলে এই আর শব্দটি কি হবে, একটা
ইউনিক ওয়ার্ড হয়ে গেল। আর শব্দটি কি হবে? ইউনিক ওয়ার্ড হয়ে গেল। তাহলে 8253 এর মধ্যে যেটা আমার ইউনিক নাম্বার বা একবারই ইউজ হয়েছে সেটাকে আমরা ইউজ করব। অলরেডি দেখো এখানে 5 ইউজ হয়ে বসে আছে, তাহলে 5টা নেওয়া যাবে না। তাহলে 5 যদি না নেওয়া যায় তাহলে আমাদের অ্যান্সার কি হলো? 2 হয়ে গেল অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কি হলো? 2 হয়ে গেল অ্যান্সার। এবং খেয়াল করে দেখো তোমার 3টাও দেখো কমন রয়েছে, বাট 2টা দেখো কোথাও কমন নেই, সেই জন্য 2টা হয়ে গেল কি একটা ইউনিক নাম্বার। 2টা কি হলো? ইউনিক নাম্বার। নেক্সট, বিবৃতি। বেশিরভাগ কবি হচ্ছে ছেলে। বেশিরভাগ কবি হচ্ছে ছেলে মানে বেশিরভাগ কথাটা মানে কি? মোস্ট। মোস্ট অফ দ্য পোয়েটস আর বয়েজ বা ম্যান। তাই যদি হয় তাহলে বেশিরভাগ মানে কি? অবশ্যই সামের একটা পোর্শন, কিন্তু পুরোটা নয় বাই দ্য ওয়ে। তাহলে এইটা যদি কবি বা পোয়েট হয় তাহলে এটা কিন্তু কি হবে? ছেলে বা মেন। এইবার এখানে যেটা বলেছে কিছু ছেলে হচ্ছে আবার অঙ্কন শিল্পী, কিছু ছেলে তোমার অঙ্কন শিল্পী আর্টিস্ট হিসেবে দিতে পারো। এবার বলছে কিছু অঙ্কন শিল্পী হলো ছেলে। অঙ্কন শিল্পীর সঙ্গে ছেলের রিলেশন দেখো, হ্যাঁ আমি এখানে দেখতে পাচ্ছি কিছু অঙ্কন শিল্পী কিন্তু ছেলে বটে, তাহলে এখানে 1 নম্বরটা নেওয়া যাবে। আর কিছু কবি হলো অঙ্কন শিল্পী। কিছু কবি যদি অঙ্কন শিল্পী বলতে পারবো কি? দেখো কবি আমার এখানে রয়েছে আর অঙ্কন শিল্পী এখানে রয়েছে, তাহলে এটা কি হচ্ছে? হতেও পারে নাও হতে পারে, মেবি মে নট বি কেস। ফলস করে বেরিয়ে যাব। আমরা অ্যান্সার করব সিদ্ধান্ত 1 অনুসরণ করছে। অপশন ডি ইজ রাইট অ্যান্সার। কেবল সিদ্ধান্ত 1 অনুসরণ করছে। মেবি মে নট বি কেস, মেবি মে নট বি কেসে আমরা কি করে থাকি? অলওয়েজ ফলস করে থাকি। নেক্সট, রাজু ও নির্মলা তাদের বিবাহ বার্ষিকী 5th অফ ডিসেম্বর 1993 তে রবিবার পালন করে থাকলে তাদের বিবাহ বার্ষিকী 1997 এ কি বার পড়বে? তাহলে 5th অফ ডিসেম্বর তোমার 1993, তাহলে হচ্ছে এটা কি রবিবার, তাহলে বিবাহ বার্ষিকী নিশ্চয়ই সেম ডেটেই হবে। তাহলে 5th অফ ডিসেম্বর এখানেও আমরা দেখব। দুই ক্ষেত্রে দেখো কি আছে, ডেট আমার সমান, তাহলে ইয়ারটাকে জাস্ট অ্যাড করব, তাহলে এখানে 4 অ্যাড হচ্ছে, ঠিক ওই আগেরটার মতনই। তাহলে এখানে 93 তো হলো বটে, বাট 1996টা কিন্তু একটা লিপ ইয়ার, 4 দিয়ে ভাগ যায়, এখানে দেখো 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে অবশ্যই এটা কি লিপ ইয়ার, তার জন্য কি হবে? আরো একটা অ্যাড হবে। তাহলে এখানে টোটালে আবার সেই 5 অ্যাড হবে এবং আলটিমেটলি সেই ফ্রাইডে একই অ্যান্সার আসবে। ডেটগুলো আলাদা, কোয়েশ্চেনের প্যাটার্ন কম বেশি একই, বাস জাস্ট একটু ল্যাঙ্গুয়েজটা আলাদা আছে, আর কিচ্ছু না। ঠিক আছে, আমরা চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। জয়কে উদ্দেশ্য করে রাধা বলল, তার বোন হয় আমার মায়ের একমাত্র কন্যা, রাধার সাথে জয়ের কি সম্পর্ক হবে? তাহলে এখানে দেখো কি বলছে, জয়কে উদ্দেশ্য করে বলছে, কে বলছে? রাধা বলছে। তাহলে এই তার মানে কে আসবে? তার মানে অবশ্যই যাকে উদ্দেশ্য করে কেউ বলছে, তাহলে এখানে কি হবে? জয়। আমার মানে কে হবে? আমার মানে হবে এখানে বেসিক্যালি যে বলছে সে কে? রাধা। তাহলে রাধার মায়ের একমাত্র কন্যা কে হতে পারে? রাধার মায়ের একমাত্র কন্যা রাধা নিজেই হয়ে গেল, আর সেটা হচ্ছে তার বোন, মানে কে? জয়ের বোন। তাহলে রাধার সাথে জয়ের কি সম্পর্ক? রাধা এবং জয় কি হচ্ছে? ভাই বোন হয়ে যাচ্ছে। তাহলে এখানে অ্যান্সার হবে রাধা বেসিক্যালি জয়ের বোন হচ্ছে, রাধা বেসিক্যালি জয়ের বোন হচ্ছে। তুতো বোন কিন্তু হবে না। তুতো বোন মানে কি? এটাকে বলা হয় কাজিন, মামাতো বোন, মাসুতো বোন, পিসুতো বোন, এই ব্যাপারটা, কাকাতো বোন, জ্যাঠুতো বোন। তাহলে এটা কিন্তু নেওয়া যাবে না, এটা কিন্তু একদম প্রপার যে নিজস্ব বোন সেটাই হয়ে থাকে। রাধার মায়ের বলা যাবে কি? রাধার মায়ের একমাত্র কন্যা, তাহলে রাধার মায়ের একমাত্র কন্যা কি হচ্ছে? রাধা নিজেই হয়ে যাচ্ছে, আর সে হচ্ছে তার বোন, তো বেসিক্যালি জয়ের বোনটাই হয়ে গেল রাধা নিজেই। তাহলে জয় হচ্ছে রাধার ভাই এবং রাধা হচ্ছে জয়ের বোন, এবং বোন অপশনে রয়েছে। আমরা এইভাবে অ্যান্সারটা করে বেরোবো। আমরা এবার কিছু অঙ্কও করি। একটি দ্রব্যের ক্রয় মূল্য হচ্ছে নির্ধারিত মূল্যের 75%। যদি ওই দ্রব্যটিতে 15% সুদ দেওয়া হয় তাহলে শতাংশের হিসেবে লাভ বা ক্ষতির পরিমাণ কি হবে? তাহলে শতাংশের হিসেবে লাভ বা ক্ষতির পরিমাণ কি হবে? তাহলে যদি দ্রব্যের ক্রয় মূল্য, সাপোজ এখানে ক্রয় মূল্যটা বলছে নির্ধারিত মূল্য, তাহলে নির্ধারিত মূল্য মানে এখানে বেসিক্যালি এমআরপির কথা বলছে, তাহলে এমআরপি মানে কত হবে? 100। তাহলে সিপি মানে কত হবে? এখানে 75 হয়ে গেল। বলছে দ্রব্যটিতে 15% ছুট দেওয়া হয়,
দ্রব্যটিতে 15% সুদ দেয়, তাহলে শতাংশের হিসাবে লাভ বা ক্ষতির পরিমাণ কি আছে? তাহলে নির্ধারিত মূল্য যদি 75% সেটা যদি ক্রয় মূল্য হয়, তাহলে এখানে কি হলো 15% ডিসকাউন্ট পাওয়া গেল। 15% ডিসকাউন্টে কিসের উপরে? মার্ক প্রাইস বা নির্ধারিত মূল্যের উপরেই পাওয়া যাবে। তাহলে এখানে তোমার দাম এসে দাঁড়ালো কত? 85 টাকা। এইবার এখানে একটু ভালো করে দেখো যে শতাংশের হিসেবে এখানে লাভটা কত হচ্ছে। প্রথম কথা এখানে আমরা দেখবো লাভটা কত হচ্ছে? 85 মাইনাস 75। ঠিক, তাহলে এই 10 টাকা যে লাভ হলো ক টাকার উপরে? 75 টাকার উপরে। 100% ফেলে দাও, 25 দিয়ে কাটো 4, 25 দিয়ে কাটো 3, তাহলে 40/3 দ্যাট ইজ ইকাল টু 13.33%। কত হলো? 13.33%। কি হবে এটা? অবশ্যই লাভ হবে। 3% লাভ হয়ে গেল। অ্যান্সার করে দেবো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি করবো? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। হরিশের মাসিক 45,000 টাকা বেতনের থেকে 1/3 ব্যয় হচ্ছে শিক্ষাতে। তাহলে এডুকেশনে কত ব্যয় হচ্ছে? 45,000 টাকার 1/3, তাহলে হয়ে গেল তোমার 15,000 টাকা। 2/6 মানে অবশ্যই আবার সেই 1/3 কি হচ্ছে? খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয়, তাহলে বেসিক্যালি ফুডস অ্যান্ড আদার্স। সেখানে কি হচ্ছে? এখানে কিন্তু কোনো কিছু বলেনি যে বাকিটার 1/3, 2/6 এই ব্যাপারটা, এটা কিছু বলেনি। তাহলে 45,000 টাকারই আবার সে কি হলো? 1/3 ব্যয় করেছে, তাহলে 15,000 টাকা ব্যয় করেছে। তাহলে টোটালে ব্যয় হলো কত? 30,000 টাকা ব্যয় হয়ে গেছে। তাহলে বেতনের বাকি অংশ সঞ্চয় হয়েছে, সঞ্চয়ের পরিমাণ কত হবে? টোটাল আয় কত? এখানে সঞ্চয় লিখে দাও। সঞ্চয় কত হবে? টোটাল হচ্ছে 45 আর 30টা ব্যয় হয়ে গেল, তাহলে আলটিমেটলি সঞ্চয় হয়ে গেল কত? 15,000 টাকা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যান্সার কি হলো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, শ্বেতা এবং হরিশ একটি প্রজেক্ট শেষে আয় করে 28,000 টাকা। এই প্রজেক্টে শ্বেতা কাজ করেছিল 20 দিন এবং হরিশ কাজ করেছিল 30 দিন। এখানে 30 দিন হবে। যদি তাদের রোজগারের বা রোজগার পারিশ্রমিকের অনুপাত 5:6 হয়, তাহলে শ্বেতার অংশ কত হবে? তাহলে এখানে দেখবে যে 28,000 টাকা যেটা রয়েছে, ভালো করে দেখো, আমার এখানে দুইজন রয়েছে, শ্বেতা এবং হরিশ। এবার শ্বেতা কাজ করেছে 20 দিন আর হরিশ কাজ করেছে 30 দিন। মনে রাখতে হবে এটা কি আমাদের কতদিন কাজ করেছে, দ্যাট ইজ টাইম রেশিও। ঠিক, 2:3। তাহলে ওয়েজ রেশিওটা কত হবে? অবশ্যই 3:2 হবে। 3:2 হবে। এবং এই 3:2 অনুপাতেই কিন্তু তাদের মধ্যে যে পারিশ্রমিক সেটা ভাগ হবে। পারিশ্রমিক মানে কি? ওয়েজ। আর সেটাই আমি এখানে বের করেছি। তাহলে এখানে আচ্ছা, আরেকটা কথা এখানে ওয়েজ রেশিও তো বটে, বুঝলাম, 2:3। দাঁড়াও 1 সেকেন্ড। যদি তাদের রোজগার পারিশ্রমিক, আচ্ছা বেশ, এটা কিন্তু রোজগার 2:3 রোজগার পারিশ্রমিক অনুপাত। তাহলে এক কাজ করো, এখানে আলাদা করে ওয়েজ রেশিওটা বের করা দরকার নেই, কারণ আলাদা করে তারা ওয়েজ রেশিওটা বলে রেখেছে। ঠিক আছে, এখানে তাহলে একটা কাজ করা যাক। এখানে আমরা এই 2:3 বা তোমার ওই যে টাইম রেশিও, সেই টাইম রেশিও বা সময়ের অনুপাতটাকে দিয়ে আমরা পারিশ্রমিকের অনুপাতটাকে গুণ করবো। কেন গুণ করবো? তাহলে গিয়ে তাদের ওয়েজ রেশিওটা বেরোবে। আমরা অ্যাকচুয়ালি কনসেপ্টটা জানি আগে। ওয়েজ মানেটা কি? যে কত টাকা বেতন পাবে, সেটাই তো। সেটা কিভাবে বের করব? সেটা বেরোবে সে কতদিন কাজ করেছে এবং তার নির্দিষ্ট রেট। সে কতদিন কাজ করেছে মানে টাইম, আর তার রেট বা পারিশ্রমিকের অনুপাত বা বেসিক্যালি পারিশ্রমিকটা। তাহলে এখানে সে প্রথম 20 কাজ করেছিল শ্বেতা, এবং তার রেট হচ্ছে ধরে নাও 5 টাকা করে। আর হরিশের কেসটা কি হবে? সে 30 দিন কাজ করেছে এবং সে 6 দিন কাজ করেছে। তাহলে এখানে 0 কেটেই গেল, তাহলে 5×2 10 হয়ে গেল, আর এখানে 3×6 18 হয়ে গেল। আবার 2 দিয়ে কাটো, 2×5 10, 2×9 18। তাহলে এই যে টোটাল সেটা কত হলো? 5×9 14 ইউনিট হয়ে গেল। এই 14 ইউনিট মানেই হচ্ছে, আমি এখানে লিখে দিচ্ছি অল্প করে, 14 ইউনিট মানে হচ্ছে এই তোমার 28,000 টাকা। তাহলে শ্বেতার অংশ কত? শ্বেতা কোনটা আছে? প্রথমেরটা। তাহলে শ্বেতা এখানে কত হচ্ছে? 5 ইউনিট। তাহলে 5 মানে কত হবে? এখানে তুমি দেখতেই পাচ্ছ 2,000 গুণ হয়েছে, তাহলে এখানে 2,000 গুণ করে আলটিমেট আনসার করে দেবে 10,000 টাকা।
বোঝা গেল? এই লাইনটা খালি মনে রেখো যে পরিমাণ টাকাটা তারা পাবে সেটা হচ্ছে বেসিক্যালি তারা কতদিন কাজ করেছে আর তাদের নির্দিষ্ট রেট। তাহলে সেই হিসাবে অ্যান্সারটা বের করতে হবে। অপশন এ 10,000 টাকা, অপশন এ 10,000 টাকা। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে। 50 জন ছাত্রী এবং 70 জন ছাত্রের একটি ক্লাস এক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে। যদি 40% ছাত্রী এবং 50% ছাত্র ওই অনুষ্ঠানে যোগ দেয়, তাহলে ওই ক্লাসের আনুমানিক কতজন ছাত্রছাত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিল? কিভাবে করবে? তা 50 জন ছাত্রী এবং 70 জন ছাত্রের একটি ক্লাস এক সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করে, তাই যদি হয় তাহলে আমার গার্লস এবং বয়েজের যে রেশিওটা 50:70, ঠিক বলছে 40% ছাত্রী মানে অনুষ্ঠানে যোগ দেয়, তাহলে অনুষ্ঠানে কেউ যোগ দেয় কত? 40%, তাই তো? 40% মানে কত? 5 × 4 = 20 জন, তাহলে এখানে 20 জন যোগ দিয়ে দিল। আর 50% ছাত্র মানে কি? অবশ্যই তার হাফ, হাফ মানে কত? 35 যোগ দিয়েছিল। তাহলে আনুমানিক কতজন ছাত্রছাত্রী অনুষ্ঠানে যোগ দিয়েছিল? আনুমানিক অ্যাকচুয়ালি পার্সেন্টেজ ওয়াইজ বলতে হবে, কারণ অপশনে তোমার পার্সেন্টেজ রয়েছে। তাহলে এখানে 35 আর 20 কত হলো? 55 জন। কিন্তু তোমার টোটাল কত হলো? 120 জন। তাহলে 55/120 ইন্টু পার্সেন্টেজে ফেলে দাও। 20 দিয়ে কাটো 6, 20 দিয়ে কাটো 5, আনুমানিক বলেছে। তাহলে এখানে এক কাজ করো, 6 9 54 কেটে দাও। 9 5 45, একটু বেশি হবে, সামান্য একটু বেশি। 45 সামান্য একটু বেশি দেখো 46 আছে। 48 কিন্তু করা যাবে না। কেন? কারণ এখানে 6 9 54 করেছিলাম, জাস্ট 1 আর 0 মানে 6 1 6 9.1। তাহলে এখানে জাস্ট গুণ করে দেখো, তোমার ওই 45 পয়েন্ট সামথিং আসবে। তাহলে অ্যান্সার কি হবে? 46%, নট 48%। ঠিক আছে। নেক্সট, 3,400 টাকা 4 বছরের সরল সুদ 680 টাকা, তাহলে সুদের হার কত হবে? তাহলে অবশ্যই আমাদের এখানে সরল সুদই বলেছে, তাহলে এসআই ইজিক্যাল টু কি আসবে? PRT/100। এসআই দেখতে পাচ্ছি 680 টাকা, প্রিন্সিপাল হচ্ছে তোমার 3,400 টাকা, রেট অফ ইন্টারেস্ট জানি না, সেটাই আমরা বের করব। আর টাইমটা হয়ে গেল আমার 4 বছর, দুটো শূন্য কেটে গেল। 34 দিয়ে কেটে দাও 20, 4 দিয়ে কেটে দাও 5, তাহলে আর কত হলো? 5%। ক্যালকুলেশন করো, অ্যান্সার করে বেরিয়ে পালিয়ে আসো, অ্যান্সার করে পালিয়ে আসো। নেক্সট, একটি দড়িকে ভাগ করা হয়েছে 3টি ভাগে। একটি দড়িকে ভাগ করা হয়েছে 3টি ভাগে। প্রথম ভাগটি হচ্ছে সমগ্র দড়িটির দৈর্ঘ্যের 1/5 অংশ। দ্বিতীয় ভাগটি হচ্ছে তোমার প্রথমটি 3/2 অংশ। তাহলে তৃতীয় ভাগটি কত অংশ হবে? দেখা যাক জিনিসটা কি বলতে চেয়েছে। 3টে ভাগে ভাগ করা হয়েছে একটা দড়িকে। বলছে প্রথম ভাগটি হচ্ছে সমগ্র দড়ির 1/5 অংশ। আমি ধরেই নিলাম যে গোটা দড়িটা হচ্ছে আমার 1 অংশ, তাহলে প্রথম ভাগটা হচ্ছে কত? 1/5 অংশ। এবার দ্বিতীয় ভাগটি হচ্ছে প্রথমটি কত? 1/5, আর দ্বিতীয় ভাগটি হচ্ছে তার 3/2 অংশ। তাহলে হয়ে গেল এখানে 3/10 অংশ। তাহলে তৃতীয় ভাগটি কত হবে? তাহলে এটা 3/10 আছে, এটা 1/5 আছে, যোগ করে দাও। আর টোটালটা কত? 1। তাহলে 1 থেকে মাইনাস করে 1/5 প্লাস 3/10 করে দেবো। তাহলে কত হবে? 5 আর 10 এর এলসিএম কত? 10। 2 প্লাস এখানে কত হবে? 3। তাহলে 5/10 হয়ে গেল। 1 মাইনাস 5/10 মানে কত হলো? 5/10 মানে, হ্যাঁ 5/10ই তো হলো। তাহলে 5/10 হলো, 5/10 মানে কত? 1/2 অংশ। 5/10 মানে কত? 1/2 অংশ। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কি হলো? অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, দুটি ধনাত্মক সংখ্যার অনুপাত হলো কত? 3:7। লসাগু কত আছে? 231। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত হবে? তা আমরা দেখতে পাচ্ছি যে লসাগু যদি বলি, তাহলে এখানে আমি ধরো দুটো সংখ্যা ধরে নিলাম, 3x আর 7x। এবার লসাগু মানে তাদের গুণ, কিন্তু এক্সটা নিলাম কেন? কারণ লসাগুর ক্ষেত্রে আমরা এখানে একটা এক্স পেয়ে যাবো, তাহলে এখানে 231 বলতেই পারি। এবার এখানে 3 দিয়ে কাটো, 3 সাথে 21, 2 আর 1 3 সাথে 21, 7 দিয়ে কেটে দাও 11। তাহলে এক্স স্কোয়ার ইজিক্যাল টু কত হলো? 11 হয়ে গেল। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে এখানে এক্স স্কোয়ার হবে না, এখানে অ্যাকচুয়ালি এক্স হবে। কেন এক্স হবে? কারণ লসাগু বলেছে 3 আর 7 এর এলসিএম, তো ওটা তো আমরা ডাইরেক্ট কাটতেই পারি। আর এক্স আর এক্স এর লসাগু কত হবে? এক্সই তো হবে। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 11 হয়ে গেল। চেয়েছে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে ক্ষুদ্রতম সংখ্যা মানে 3 দিয়ে গুণ করবো,
তাহলে 3 11 কত হবে? 33 হয়ে গেল আমাদের অ্যান্সার। 3 11 33 হয়ে গেল আমাদের অ্যান্সার। কার কোনো অসুবিধা নেই আশা করি। নেক্সট, 2400 সঙ্গে 12% সঙ্গে কত যোগ করলে যোগফল তোমার 5400 18% হবে? কোশ্চেনটা বুঝি। 2400 12% সঙ্গে কত যোগ করলে এক্স যদি যোগ করি তাহলে যোগফলটা কত হচ্ছে? 5400 18% হবে। তাহলে এখানে শূন্যগুলো কেটে গেল। 12 4 কত হবে? 8 4 8 হলো 4, 12 দিয়ে 24 আর 4 28 প্লাস এক্স ইজিক্যাল টু 4 72 দিয়ে দিল 7, 90 আর 7 97। এক্স ইজিক্যাল কত হবে? 972 মাইনাস 2 8 দিয়ে 8 4 12, 8 4 12, তারপরে বিয়োগ করলে কত আসবে? 9 8 17, তারপরে 3 আর 6 9, তাহলে 684 হয়ে গেল আমাদের অ্যান্সার। এক্স এর ভ্যালু কত হলো? 684। এক্স মানে কি? যে সংখ্যাটা আমরা যোগ করতে চলেছি, যে সংখ্যাটা আমরা যোগ করতে চলেছি। নেক্সট, একটি ক্লাবে মহিলা ও পুরুষ সদস্যের অনুপাত হলো কত? 3:2। সম্প্রতি 300 মহিলা ক্লাবে যোগ দেওয়ার পর ওই অনুপাত হচ্ছে 5:2। তাহলে ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত হলো? তাহলে ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত হলো? তাহলে এখানে একটু ভালো করে দেখো যে এখানে বেসিক্যালি 3:2 আর ওইদিকে রয়েছে 300 মহিলা ক্লাবে যোগ দেওয়ার পর ওই অনুপাত হচ্ছে তোমার 5:2। ঠিক, এটা মহিলা আর এটা পুরুষ। আচ্ছা মহিলা বলেছে না, তাহলে ফিমেল আর এটা ম্যান। এটা কিন্তু খেয়াল রেখো ভালো করে দেখো। এখানে মেল কিন্তু তোমার সমান আছে, বাট মহিলাটা তোমার বেড়ে গেছে। কত ইউনিট বেড়েছে? 2 ইউনিট। কেন বেড়েছে? কারণ 2 ইউনিটটা বেড়েছে কারণ এখানে সম্প্রতি 300 মহিলা যোগ দিয়েছে। তাহলে 2 ইউনিট মানে হয়ে গেল তোমার 300। কি চেয়েছে? মহিলা সদস্যের সংখ্যা কত হবে? মহিলা সদস্যের সংখ্যা অ্যাকচুয়ালি আমি প্রথমে যেটা ছিল সেটা দেখবো। তাহলে 3 ইউনিট কত হবে? 150 দিয়ে 450 হয়ে গেল। কিন্তু এখানে দেখো 450 অপশনে নেই। অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজ অনুযায়ী কিন্তু ক্লাবে মহিলা সদস্যের সংখ্যা কত? আচ্ছা এখানে যোগ দিয়েছে না, তাহলে আর কাজ করো, আর 300 অ্যাড করে দাও, তাহলে তো হয়ে গেল 750। ঠিকই আছে, ঠিকই আছে। 750 এইভাবে করতে পারো, বা ডাইরেক্টলি 2 সমান তোমার 300 এসে গেল, তাহলে ডাইরেক্টলি 5 সমান বের করবে, তাহলে কত হবে? 750 হবে। অ্যান্সার করে দিতে হবে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অপশন কি করবে? অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। Square root of 54 into square root of 125 by square root of 24 into square root of 45, এটাকে আমরা কিভাবে বের করব? 54 কে আমরা কি লিখতে পারি? 9 গুণিত 6, তারপরে আমরা ইনটু লিখে 125, তাহলে কত হবে? 25 গুণিত 5। নেক্সট 24 কে আমরা কি লিখতে পারি? 24 কে আমরা লিখতে পারি তোমার 4 ইন্টু 6 তো লিখতেই পারি, অবশ্যই লিখতে পারি। আর আর কিছু লেখা যাবে না? লেখা যাবে না। 4 ইন্টু 6 লেখো। আর ইন্টু 25 কে আমরা 45 কে লিখতে পারি 9 ইন্টু 5। তাহলে দেখো স্কোয়ার যে নাম্বার গুলো সেগুলো বাইরে বেরিয়ে গিয়ে স্কোয়ার রুট হয়ে যাবে। তাহলে 3√6 আসবে ইন্টু 5√5 হয়ে গেল বাই তোমার এখানে 2√6 হয়ে গেল ইন্টু 3√5 হয়ে গেল। তাহলে এখানে দেখো যদি একটু অবজার্ভ করা যায় যে এখানে তো সবই গুণের আকারে আছে, তাহলে √6 ক্যান্সেল, 5/5 ক্যান্সেল। তাহলে এখানে তুমি একটা কাজ করো, 3 5 15/6 আসছে, 15/6 আসছে। 6 2 12, 3 আর 0 6 5 30, তাহলে 2.5 হবে আমাদের অ্যান্সার। কত আসবে? 2. যেহেতু এটা আমাদের গুণের আকারে রয়েছে বলে ডাইরেক্টলি কাটা গেল, নাহলে কিন্তু কাটা যেত না। তাহলে আমার অ্যান্সার কত হবে? 2.5 বা 2.1 বা 2.5। ঠিক এইভাবে আমরা কিন্তু কোয়েশ্চেন গুলো করবো। বারবার করে বলছি, তোমাদের আগামী দিনে যে সমস্ত পরীক্ষা, স্পেশালি পুলিশের পরীক্ষা, সেখানে কিন্তু সিম্পলিফিকেশন কোয়েশ্চেন কিন্তু অবধারিত ভাবে আসবেই আসবে। ভালো করে অবজার্ভ না করলে কিন্তু কোনো লাভ হবে না। অবজার্ভ ভালো করে করতে হবে এবং সুন্দর করে এগোতে হবে। আমাদের এই ব্যাচের তোমরা ভর্তি হতে পারো। ব্যাচে বৈশিষ্ট্য কি? সমস্ত বিষয়ের অধ্যায় ভিত্তিক ক্লাস তো দেওয়াই হবেই, আর অবশ্যই অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা ক্লাস করানো হচ্ছে। পরীক্ষার আগে সিলেবাস কমপ্লিট করানো হবে, এমন নয় যে র্যান্ডাম লেখালি পড়িয়ে দেওয়া হবে। ঠিকঠাক ভাবে প্রপার ওয়েতেই ক্লাসগুলোকে করানো হবে। ক্লাসটা কিন্তু গতকালকেই শুরু হয়েছে, 17 জুন থেকে।
তোমরা যদি চাও আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা দেখতে পাচ্ছ 9647553612 এই নম্বরে কন্ট্যাক্ট করলেই তোমরা সমস্ত রকমের ডিটেলস গুলো বা ব্যাচ কোর্সের ডিটেলস গুলো জানতে পেরে যাবে। এছাড়াও আমাদের বিস্তারিত বা ডিটেলস গুলো ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যে বা যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করে নেবে, এবং আমাদের এই ক্লাসগুলো যদি ভালো লাগে লাইক এবং শেয়ার কিন্তু করতে ভুলবে না। ক্লাসগুলো লাইক এবং শেয়ার করতে ভুলবে না। ক্লাসগুলো টাইমিং হচ্ছে দুপুর 3টের সময় রিজনিং ক্লাস এবং অবশ্যই ম্যাথসের ক্লাস, আর সাথে রাত 8টার সময় আমাদের WBSSC গ্রুপের এসএসসির জন্য গ্রুপ সি এবং গ্রুপ ডি এর সুন্দর করে ম্যাথসের ক্লাস। এই হচ্ছে আমাদের শিডিউল, অন্ততপক্ষে আমার শিডিউল, এবং বাকি তো স্যারদের বা ম্যাডামদের ক্লাসগুলো রয়েছে, সকালবেলা জিকে ক্লাস রয়েছে, অন্য সময় ক্লাস রয়েছে, সেগুলো কিন্তু তোমরা ভালো করে অবজার্ভ করবে। তো এখন তোমাদের এখানে শেষ করছি, দেখা হচ্ছে রাত 8টার সময় ম্যাথসের ক্লাসে। ততক্ষণ অল দ্য বেস্ট, থ্যাংক ইউ সো মাচ।